অঘ্রাণ মাস শেষ, পয়লা পৌষ। পৌষ মানেই বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ। রাজনৈতিক পৌষ মাসের শুরুর দিনে তাকে পেয়েছি। দীর্ঘদিনের পুরনো মানুষ, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রীয় সম্পাদক ছিলেন রাহুল সিনহা। অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমার কাছে। রাহুলদা, স্বাগত অভিনন্দন। দীর্ঘদিনের আলাপের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কথাবার্তা হয়। বিজেপির এই যে ফরমেশন যেটা হলো, আমি যদ্দূর রাহুল সিনহাকে চিনি, বুনিয়াদের স্তরে যে বীজ বপন করার ক্ষেত্রে আপনি যে রোপণটা দিয়েছেন, আজকে তার ফসল, এটা আপনি অস্বীকার করতে কোনোভাবে পারেন না। আরও কীভাবে ডেভেলপমেন্ট করা উচিত সাংগঠনিক স্তরে? কারণ যেভাবে উপনির্বাচনে ফলাফল দেখলাম, সেখানে বিজেপির রেজাল্ট খারাপ। সমবায় সমিতি নির্বাচনে কাঁথিতে 6টা আসন পেয়েছেন। এই শাসকের বিরুদ্ধে আক্রমণ করতে গেলে রাহুল সিনহার মতো অ্যাগ্রেসিভ লিডারকে আরও বেশি দরকার বলে অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন যে আপনার মতো অ্যাগ্রেসিভ থাকা দরকার অনেকের? না, দেখুন, পার্টি যেভাবে আমাকে কাজে লাগাতে চায় আমি সেভাবে কাজে লাগার জন্য তৈরি আছি। আমি এখন এই দুদিন বাঁকুড়ায় পার্টির সদস্যকরণ অভিযানের জন্য গিয়েছিলাম। আজকে এখানে আমি এসছি এবং এরপরে আমি আসানসোল যাব। তো এইরকম লাগাতার এই কাজের মধ্যে আছি। যেখানে যেখানে যে পার্টি রাজনৈতিক কাজে, রাজনৈতিক আন্দোলনে যেভাবে আমাকে পার্টি নির্দেশ দিয়েছে আমি সেইভাবে চলেছি। তো আমি মনে করি যে এই উপনির্বাচন মানে এই রাজ্যে কিন্তু একটা প্রহসনে পরিণত হয়েছে, যেখানে আমাদের প্রার্থী প্রচার করতে পারে না, ইলেকশনের দিন প্রার্থী বুথে যেতে পারে না, তার গাড়ি ভাঙচুর হয়, তার উপর হামলা হয়, ভোটার যাবে কি করে? এই যে একটা অস্বস্তিকর পরিবেশ সেখানে রয়েছে, সেটাকে কিন্তু নির্মূল করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। যে কারণের জন্য সাধারণ নির্বাচন যখন হয় তখন যেভাবে মানুষ ভোট দিতে পারে, মানুষের মধ্যে কিছুটা আস্থা বিশ্বাস থাকে, উপনির্বাচনগুলোতে সেটা থাকে না। আর সমবায়ের ইলেকশন সেটা তো কোনো পার্টির ইলেকশনই নয়। সেখানে স্থানীয় স্তরে যারা যারা যেভাবে করে, তার মধ্যে পার্টির লোক থাকতে পারে, তারা ভাগাভাগি হয়ে করে। কিন্তু আমরা তো কোথাও সমবায় নির্বাচনে পার্টির হয়ে গিয়ে কোথাও প্রচার করিনি, কোথাও গিয়ে কিছু করিনি। এগুলি স্থানীয় স্তরে যে সমবায় গঠন, তার একটা নির্বাচন। ওর সাথে আমরা খুব একটা বেশি পার্টিকে যুক্ত করার নীতিতে বিশ্বাসী নই। আমাদের পার্টির কিছু লোক মিলে নির্বাচন করছে, কিন্তু কোনো পার্টির দৃষ্টিভঙ্গি এতে নেই। অতএব আমি মনে করি সিপিএম যতটা সমবায়কে মনে করে যে এটা আমাদের একেবারে পার্টির মূল ইলেকশন, এই টাইপের এই জাতীয় মেন্টালিটি বিজেপি কখনোই পোষণ করে না। আর এই রাজ্যেই সমবায় এগুলো সব পার্টির ছত্রছায়া হয়। কিন্তু সারা ভারতবর্ষে আপনি দেখুন, সমবায় সাধারণ মানুষের নির্বাচন, সাধারণ মানুষ সেগুলো গঠন করে। অতএব সব কিছুতেই দলবাজি করতে হবে, সব কিছুতেই রাজনীতি করতে হবে, এই জাতীয় মানসিকতা আমরা রাখি না। বেশ, সমুদ্রের লবণাক্ত মাটি, সুন্দরবনে ম্যানগ্রোভ হোক, কাকদ্বীপ হোক, পুরুলিয়ার রুক্ষ মাটি হোক, অযোধ্যা পাহাড় হোক, জয়গা হোক, সর্বত্রই রাহুল সিনহা ঘুরে বেড়ানো অভিজ্ঞতা, গ্রাম ব্লক সর্বস্ব চেনা। কোথাও না কোথাও পার্টির যে গঠনতন্ত্র পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে, আমি কাউকে ছোটো করছি না, কারণ সবাই কাজ করছে, কিন্তু যে যেন কোথাও নিমজ্জিত মনে হচ্ছে, শাসকের বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে যেন নিমজ্জিত মনে হচ্ছে। এটা আপনি কি মনে করেন? দেখুন, বিষয় হচ্ছে আমি যখন পার্টিটা করার জন্য যখন চারিদিকে বাংলাতে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম, সেই সময় লোকেরা বিজেপিটা ঠিক করে জানতো না। মমতা ব্যানার্জি বলতো বিজেপি খায় না মাথায় দেয়, বিমান বোস বলতো কাকও পাখি বিজেপিও পার্টি। এইভাবে এক একটা পার্টির লোকেরা ব্যঙ্গ বিদ্রুপ করেছে। সেই জায়গা থেকে পার্টিকে এমন একটা জায়গায় আমরা তুলে এনেছি যেখানে অজস্র কর্মীর যোগদানে পার্টি আজকে এইরকম একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। কিন্তু তখন কি হয়েছে, তখন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে পার্টিকে দাঁড় করানোর দিকে নজরটা বেশি দিয়েছি। আজকে হয়তো কারো পছন্দ হবে না আমার কথা, আজকে কিন্তু পার্টির বিস্তারের চেয়ে নিজের বিস্তারের দিকে নজর অনেকের বেশি। কি করে আমার পাবলিসিটিটা হবে,
আর আমার পাবলিসিটি, আমার মানে রাহুল সিনহার না, লোকেদের এই যে একটা মেন্টালিটি যে পার্টিকে দাঁড় করানো হচ্ছে, আমার পাবলিসিটি কি করে বেশি হবে, কি করে আমি খবরের মধ্যে থাকবো, যার জন্য কটা অসাংবিধানিক কথাবার্তা বলে দিলাম, এমন কিছু কাউকে মারবো ধরবো অমুক তমুক আনপার্লামেন্টারি কথাবার্তা বললাম, যেগুলোতে হয়তো 5 দিন খবর হলো, কিন্তু আখেরে সংগঠনের কোনো লাভ হলো না। এই রকম কিছু মেন্টালিটি আমাদের পার্টির মধ্যে বিভিন্ন স্তরে এসছে। মাটি কামড়ে যে কাজ করার যে প্রবণতা, সেটা ধীরে ধীরে কমেছে এই কারণে যে যদি আমি পাবলিসিটি নির্ভর হব, তো কর্মী তো নেতাকে দেখেই কাজ করে। তো এই রকম একটা অবস্থা আছে। তবে আমি মনে করি যে বিজেপি তো এখানে পশ্চিমবাংলায় সারা ভারতের রাজনৈতিক উত্থানের উপর নির্ভর করে রাজনীতি করে। মোদিজিকে দেখে লোকে এখানে বিজেপিকে ভোট দেয়। অতএব সেই কারণে যেরকম যাই হোক, মোদিজির যে হাওয়া, মোদিজির যে আশীর্বাদ, তা এখানে বিজেপির প্রতি আছে। মানুষের বিশ্বাস মোদিজির প্রতি আছে বলে শেষ পর্যন্ত শেষ হাসিটা বিজেপি এই রাজ্যে হাসবে বলে আমার বিশ্বাস। বেশ, পলিটিক্যাল ইনগ্রিডিয়েন্টস কিছু কথাবার্তা আপনার সঙ্গে একমত হয়েছি, যেগুলো প্রান্তরে বসে, গ্রামে বসে, শহরে বসে যুব সম্প্রদায় যারা পলিটিক্যাল মোটিভেশনের দিকে যেতে চাইছে, কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিছু কথাবার্তা যেগুলো সংবিধানের সঙ্গে ঠিক সাযুজ্য রাখে না, তারা কার্যত বিরক্ত হচ্ছে। এই যে যুব সমাজ কার্যত রাজনীতি থেকে দ্বিধাবিভক্ত হচ্ছে, এটা তো আগামী দিনের ক্ষেত্রে রাজনীতিকরণের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হবে। পরম পিড়ি যারা, না দেখুন, বরাবরই একটা মানুষের অনীহা, ভালো মানুষের অনীহা রাজনীতির প্রতি ছিল। রাজনীতি ও তো খারাপ লোকেদের জায়গা। আমি সেই সমস্ত ভালো লোকদের বলি, যদি ভালো লোকেরা দূরে সরে থাকে, তার খারাপ লোকেরাই তো রাজনীতিটা দখল করবে। ভালো লোক যত বেশি রাজনীতিতে আসবে, তত রাজনীতির শুদ্ধিকরণ হবে। আজকে এটা ঠিক যে ছাত্র যুব সম্প্রদায়ের মধ্যে কিছুটা অনীহা রাজনীতির ক্ষেত্রে এসছে। তারা তাদের নিজেদের যে ক্যারিয়ার, তার প্রতি যতটা যত্নশীল, তার চারানাও রাজনীতির প্রতি চিন্তা করে না। কিন্তু এটা ভাবতে হবে। দেখুন, সবচেয়ে বড় কথাই পাশে বাংলাদেশ দেখছি আমরা। বাংলাদেশের যারা এতদিন ভাবেনি, আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন বাংলাদেশে 72টা হিন্দু সংগঠন আমার সাথে দেখা করতে এসেছিল। আজকে তারা ফোন করে আমাকে বলছে, আপনি যা যা বলেছিলেন তা সত্য। যদি আপনার কথা শুনতাম তাহলে হয়তো কিছুটা মানে এই চিন্তা থেকে মুক্ত হতাম। আপনি আমাকে মেন স্ট্রিমে নিয়ে গেলেন যখন আমি প্রশ্নে আসি। আপনি তখন রাজ্য সভাপতি। এই বর্ধমান শহরে খাগড়াগড়ে বসে বুজাইতুল বাংলাদেশ জামায়াত সংগঠন ওমেন সেল, যারা কার্যত খাগড়াগড়ে বিস্ফোরণ, মানে একজন মারা গেছিল এবং প্রচুর আর্মস অ্যামিউনিশন পাওয়া গেছিলো। অজিত দোভালকে আসতে হয়েছিল, আইবি চিফ, এনএসজি চিফ আসতে হয়েছিল। তৎকালীন পুলিশ সুপারের ভূমিকা আপনি জানেন ভালো করে। তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, আমি রাজ্যের গোয়েন্দা দপ্তর দিয়ে হয়ে যাবে, কিন্তু এনআইএকে লাস্টে আসতে হয়েছিল। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, এখনও যদিও গৃহীত হয়নি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র শেখ হাসিনা, তাকে হত্যার ছক কথা হয়েছিল এই বর্ধমান শহরে বসে। সেই বাংলাদেশ আজকে জ্বলছে কার্যত মৌলবাদীদের, জামাত জঙ্গিবাদের ক্ষেত্রে। তারা হুঙ্কার দিচ্ছে প্রতিদিন, বলছে বাংলাদেশ, বলছে বুঝে নেব ভারতকে। যে রাষ্ট্রের জঙ্গিবাদ, জামাতবাদ, তাদেরকে দেখুন, খাগড়াগড়ে যে বোম বিস্ফোরণ হলো, সেই সময় ওটাকে সিলিন্ডার বিস্ফোরণ বলে সবাই ধামাচাপা দিয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে গর্জে উঠেছিলাম যে না, ওটা সিলিন্ডার বাস্ট নয়, ওটা উগ্রপন্থীদের কাজ আছে। এবং আজকে তিনি নেই, অরুণ জেটলির সাথে আমার এই নিয়ে কিছুটা মতবিরোধও হয়েছিল। উনি বলছেন যে अरे राहुल, तुम एक नॉन इशू को क्यों इशू बना रहे, हमें नॉन इशू नहीं है। এবং তখন বিজেপি সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকারকে আমি লড়াই করতে করতে বাধ্য করেছি এনআইএ ইনকোয়ারি দেওয়ার জন্য। আর এনআইএ ইনকোয়ারি যখন শুরু হলো, দেখা গেল খাগড়াগড় থেকে জাল চারিদিকে বিস্তার হয়ে বীরভূমের বিস্তীর্ণ জায়গা
মুর্শিদাবাদের বিস্তীর্ণ জায়গা, সেখানে উগ্রপন্থীর ট্রেনিং, মাদ্রাসাগুলিতে অস্ত্র শস্ত্র রাখা, উগ্রপন্থীরা থাকা করতে করতে চলে গেল বাংলাদেশ পর্যন্ত। বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি লিখল যে একদম এইভাবে এগুলো হচ্ছে, আর এই লোক এর সঙ্গে যুক্ত আছে। ভারত বাংলাদেশ যৌথভাবে উগ্রপন্থী মোকাবেলার ব্যাপারে চিন্তা করতে শুরু করলো। আমি মনে করি যদি তারপরে যদি রাজ্য সরকার এই উগ্রপন্থীদের ব্যাপারে যদি সতর্ক হতো, তাহলে এই জিনিস হতো না। আজকে মমতা ব্যানার্জি কিছুটা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এই উদ্বেগ কিন্তু মমতা ব্যানার্জির উদ্বেগ নয়, এটা ভোটের অঙ্ক চিন্তা করে। কারণ মমতা ব্যানার্জি জানতেন যে 30% ভোট আমার একদম ব্লক ভোট, মুসলমানের ভোট, অতএব আমাকে কে কি করবে। বাংলাদেশের ঘটনা হওয়ার পরে এখন দেখছে 30-এর পর তো 70 বাকি। এই 70%-এর মধ্যে যদি 50% বিজেপির ভাগে চলে যায়, 30% ভোটের তো কোনো মূল্যই থাকবে না। যে কারণে মমতা ব্যানার্জি এখন একটু হিন্দুদের প্রতি নরম মনোভাব দেখানোর চেষ্টা করছে। এটা পুরোপুরি ভোটের রাজনীতি। আমরা পশ্চিমবাংলার মানুষকে এটা বোঝাতে চাই, এই ছদ্মবেশী ধর্ম নিরপেক্ষ মমতা ব্যানার্জি, হিজাব পরা বোরখা পরা মমতা ব্যানার্জি, এর যদি শাসন পশ্চিমবাংলায় থাকে, আগামী দিন মা বোনকে হিজাব পড়তে হবে, আগামী দিন লোককে শুক্রবার নামাজ পড়তে হবে। আজকে যেমন বাংলাদেশে ফতোয়া দিয়েছে শাখা সিঁদুর পরা যাবে না, মহিলারা শরীয়ত মেনে চলতে হবে, আগামী দিন এটা হবে। অতএব মানুষকে আমরা এটাই বোঝাতে চাই যে রক্ষা কবচ বিজেপি। আজকে যেভাবে বাংলাদেশে হিন্দুরা সংগঠিতভাবে মিছিল টিছিল করতে শুরু করেছে, প্রতিবাদ প্রতিরোধ করতে শুরু করেছে, যদি তখন থেকে করতো, যখন এই জিনিস হতো না। বাংলাদেশে 38% হিন্দু ছিল, 46% তার আগে ছিল, কমতে কমতে 18% হলো, আর আজকে তো 7-8% হিন্দু, মানে 1,34,00,000 অতএব সেই কারণে আমি মনে করি দেয়ালে যখন পিঠ থেকে গেল, তখন আমি হুঙ্কার দিলে সেই হুঙ্কারের দম কম থাকে, কিন্তু যদি ঠেকার আগে করে তাহলে কিন্তু একটা উপযুক্ত ব্যবস্থা হতে পারে। তাই পশ্চিমবাংলার মানুষকে আমি বলবো, বাংলাদেশ থেকে শিক্ষা নিন। যারা ওপার বাংলা থেকেও এখানে এসছে, তারা ওপার বাংলা থেকে গলা ধাক্কা খেয়ে এখানে আসবার পরেও তাদের চৈতন্য হয়। সেই জন্য আমি মনে করি, আমি একজন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু পরিবারের লোক হিসাবে পুরো বাংলার মানুষকে আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে শিক্ষা নিন, নইলে বাংলাদেশের মানুষের তো তারা খেলে আশা, এটা বিশ্বাস, এটা ইন্ডিয়ায় গেলে আমরা ঠিক থাকব। আপনারা কোথায় যাবেন, আমরা কোথায় যাব? সেই কারণে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাই পশ্চিমবাংলার মানুষের চোখ খোলা উচিত। যারা তাবেদারি করছে উগ্রবাদীদের, যারা তাবেদারি করছে সাম্প্রদায়িকতা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটাই সুযোগ, একটাই সময় এসছে। আর এই সময়কে 26 ভোটে পুরোপুরি কাজে লাগাক পশ্চিমবাংলায়, উল্টে দিক উগ্রবাদীদের সমর্থনকারী সরকারকে। আমি শেষ করবো, সেটা হচ্ছে দেশভাগের যন্ত্রণা আপনার আছে। আমার বাপ ঠাকুরদার বাড়ি ছিল বরিশালে ভোলা সাব ডিভিশনে। দেশভাগের যন্ত্রণা আমারও আছে, কারণ আমার পূর্বপুরুষরাও সেখানে ছিলেন। তাই যন্ত্রণা বুঝি। জল ভাগ করা যায় না, আকাশ ভাগ করা যায় না, হৃদয় ভাগ করা যায় না। যা করছে সেটা বাংলাদেশ, তার জবাব নিশ্চয়ই ভারত সরকার দেবেন। আমি শেষ করব, কারণ জেলা সভাপতি অভিজিৎ রয়েছে, অত্যন্ত লড়াকু এবং পুরনো মানুষ অঞ্জন মুখার্জি তিনিও রয়েছেন। আরজি করে ইস্যুতে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের যে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম না দিতে পারা, জানি আপনার দলের ভেতর অনেকে কথা বলছেন, সমাজের বিভিন্ন স্তরে মানুষের কার্যত গর্জে উঠছেন আবার করে আরজি করে ঘটনা পরিপ্রেক্ষিতে। আপনার কি মনে হয় সিবিআইয়ের যে ভূমিকা ছিল ঠিকঠাক করে তা পালন করতে পারল? সিবিআইয়ের ভূমিকা আরজি করের ব্যাপারে লজ্জাজনক, হতাশাজনক। সিবিআইয়ের যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পর্কে প্রশ্ন চিহ্ন লেগে গেল। মানুষের যে বিশ্বাস যে যখন সিআইডি পারবে না, কেউ পারবে না, পুলিশ পারবে না, সিবিআই পারবে, পারা না পারা পরের কথা। 90 দিন হয়ে গেল, যারা চার্জশিট দিতে পারে না
তাদের কি তদন্ত করবে? তাদের তদন্ত করার কোনো অধিকারই নেই। অতএব আমি মনে করি সিবিআই যে যোগ্যতা তাকে নামিয়ে দিল সিবিআই লোকেরা। অতএব সিবিআই কার দ্বারা পরিচালিত, কোন সরকারের, আমি ওসব দেখে নেওয়ার নই। সত্যকে সত্য কথা বলতে আমি বিশ্বাসী, আর সত্যকে সত্য কথা আমি বলছি। বলছি সেটিং তত্ত্বের অভিযোগ উঠছে। না, ওসব বাজে কথা। আচ্ছা, ও সমস্ত হচ্ছে সিপিএম এর একটা তত্ত্ব। সিপিএম যখন কোনো রাস্তা পায় না, তো সিপিএম এর নাম শুনলে মানুষ সেই 34 বছরের বিভীষিকাগুলো মনে পড়ে, যে জ্যান্ত কই মাছ মুখের মধ্যে পুরো মানুষকে হত্যা করা, সাইবাড়ির মা বাবাকে রক্ত মাখা ভাত খাওয়ানো। সিপিএম যে আফগান উগ্রপন্থীদের চেয়ে কম কি ছিল? আফগান উগ্রপন্থীদের সম আচরণ করেছে সিপিএম। সেই কারণে সিপিএম এখন কোনো কলকে পাচ্ছে না। তা যদি একটা এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে যদি প্রভাব তৈরি করা যায়, তার চেষ্টা করছে, কিন্তু সিপিএম এর এই বাজারে কোথাও ঠাঁই নেই। কিন্তু আমি যেটা মনে করি, যে প্রতিষ্ঠানের যে গলতি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা, সেটা ওদেরই দুর্বলতা। অনেক অনেক ধন্যবাদ। পৌষের প্রথম দিনেই কার্যত গজিয়ে উঠলেন রাহুল সিনহা, সিংহের মতো কথাবার্তা বলছেন, যা বলছেন বাস্তব। দেশভাগের যন্ত্রণা তাকেও আজও পীড়া দেয়, আমাকেও পীড়া দেয়। আমরা বুঝি দেশভাগের যন্ত্রণা কী হতে পারে। সেক্ষেত্রে ভারতের ভূমিকা পরিষ্কার, ভারত শান্তির প্রতীক। আর এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাক্রম ঘটছে, তার ব্যাপারে তীব্র আক্রমণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সিবিআইয়ের ভূমিকা নিয়ে একদম দ্ব্যর্থহীন ভাষায় ভূমিকা নিয়ে প্রশ্নাতীত প্রশ্নগুলো তুলে দিলেন। যা রাহুল দাও যে কথা বলছেন, আমিও সে কথা বলছি, সবাই সে কথা বলছে। এরকমই তো রাহুল সিনহাকে চাইছি আমরা এই ফরম্যাটে ব্যাটিংয়ে। পৌষের প্রথম দিনে যে সিংহের মতোই আওয়াজটা তো কার্যত 2014 সালে দেখেছিলাম, খাগড়াগড় দেখেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই রুক্ষ মাটিতে অন্তত আবার নতুন করে মানুষ চাইছে, বিজেপির কর্মী সমর্থকরা। নমস্কার, আমি নয়ন রায়। ও যা, ওকে লাগা, তুমি যাবে তো? আমি তো